সকালের সময় আইপিএস দিয়ে কুমারী ছদ্মবেশে কোনো সিকিউরিটি গার্ড ছাড়া আর কোনো রকম জাঁকজমক না করেই বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি নিজ চোখে দেখতে চেয়েছিলেন সিস্টেমটা সাধারণ মানুষের সঙ্গে ঠিক কিভাবে কাজ করে। ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজর পড়ল একটি ফুচকার ঠেলায়। ঠেলাটার মালিক ছিলেন মধ্যবয়স্ক এক মানুষ, নাম রামু কাকা। খুব দ্রুত হাতে ফুচকা ভরে ভরে তিনি ক্রেতাদের দিচ্ছিলেন। মুখে ঘামের ফোঁটা জমেছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। দিয়া ঠেলার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, কাকা, এক প্লেট ফুচকা দিন। রামু কাকা হাসি মুখে বললেন, হ্যাঁ ম্যাডাম, বলুন তো, ঝাল না মিষ্টি? দিয়ার চোখে দুষ্টুমির ঝিলিক ফুটে উঠল। একদম ঝাল বানাবেন, এমন ঝাল যাতে আসল মজাটা পাওয়া যায়। রামু কাকা মুচকি হাসলেন। আচ্ছা ম্যাডাম, এখনই দেখুন। তিনি একটি ফুচকা তুললেন, তার ভেতরে কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর আলুর মশলা ভরলেন। তারপর সেটাকে পুদিনা আর তেঁতুল মেশানো মশলাদার পানিতে ডুবিয়ে দিয়ার দিকে বাড়িয়ে দিলেন। দিয়া ফুচকাটা মুখে দিতেই হঠাৎ চারপাশের হাসি ঠাট্টার আওয়াজ থেমে গেল। দিয়া ঘুরে দেখলেন দুটি বুলেট বাইকে করে ৩ জন পুলিশ এসেছে। তাদের সঙ্গে রোপদার ইন্সপেক্টর সঞ্জয় রানা। বাইকগুলো ঠিক ঠেলার সামনেই এসে থামল। ইন্সপেক্টর সঞ্জয় রানা গোফে তাঁ দিয়ে বাইক থেকে নামলেন। রামু কাকার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এ রামু কাকা, আজ আবার এখানে ঠেলা বসিয়েছিস? কতবার বলেছি রাস্তায় ব্যবসা করা যাবে না, কিন্তু তুই তো শুধরানোর নামই নিচ্ছিস না। রামু কাকার হাসি খুশি মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। ভয়ে তিনি 2 হাত জোড় করলেন। স্যার, আমি গরিব মানুষ, ছেলে মেয়েদের মানুষ করতে হয়, একটু পাশেই বসিয়েছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না। ইন্সপেক্টর সঞ্জয় রানা জোরে হেসে উঠলেন। অসুবিধা হচ্ছে না? তুই আমাদের শেখাবি অসুবিধা হচ্ছে কিনা। আর এই সপ্তাহের ভাগ কোথায়? মনে হচ্ছে ব্যবসা বেশ ভালোই চলছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। রামু কাকা কাতর গলায় বললেন, না স্যার, এমন কিছু নয়, এখনো ঠিকমতো বিক্রি শুরুই হয়নি। সন্ধ্যা পর্যন্ত যা হবে আপনার ভাগটা আমি থানায় পৌঁছে দেব স্যার। ইন্সপেক্টর সঞ্জয়ের চোখ রাগ। সন্ধ্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করাবি? ভয়ে কাঁপতে কাঁপতে রামু কাকা বললেন, না স্যার, আমার সে কথা ছিল না। রামু কাকা আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই এক কনস্টেবল এগিয়ে এসে ঠেলায় রাখা পানির জগটা তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। মশলাদার পানি রাস্তায় ছড়িয়ে পড়ল। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ইন্সপেক্টর সঞ্জয় রানা তার ভারী পা দিয়ে রামুর ঠেলায় সজোরে লাথি মারলেন। পুরো ঠেলাটা উল্টে গেল। সেদ্ধ আলু, কাটা পেঁয়াজ, মটর, মিষ্টি চাটনি সবকিছুই রাস্তায় ছড়িয়ে পড়ল। শত শত ফুচকা মাটিতে পড়ে নোংরা পানিতে ভিজে গেল। রামু কাকার সারাদিনের পরিশ্রম, তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, সবকিছুই ওই নোংরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। রামু কাকা মাটিতে বসে নিজের ছড়িয়ে পড়া ফুচকার দিকে তাকিয়েছিলেন, আর তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে আইপিএস দিয়ার রক্ত যেন টকবক করে ফুটে উঠল। একজন আইপিএস হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি এক পা এগিয়ে এলেন এবং যতটা সম্ভব কড়া করে নিজের কণ্ঠস্বর শক্ত করে বললেন, এটা কিভাবে করা যায়? একজন গরিব মানুষের রোজগারে এভাবে লাথি মারতে আপনাদের লজ্জা করে না? দিয়ার গলা শুনেই ইন্সপেক্টর সঞ্জয় রানা আর তার সঙ্গীরা চমকে উঠে তার দিকে ঘুরে তাকালো। সঞ্জয় রানা দিয়াকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেখল আর মনে মনে ভাবল, একটা সাদামাঠা স্যুট পরা সাধারণ মহিলা আমাকে আইন শেখানোর সাহস দেখাচ্ছে। সঞ্জয় রানা হেসে বলল, হো, দেখুন তো আজ সমাজসেবা করতে কে এসেছে। আরে ম্যাডাম, আপনি কে? এদের আত্মীয় নাকি? নিজের কাজে মন দিন, এখানে বেশি নেতাগিরি দেখাবেন না। কনস্টেবল রনক সিংও হেসে যোগ দিল। মনে হচ্ছে ম্যাডাম নতুন নতুন এই শহরে এসেছেন, জানেন না ইন্সপেক্টর সঞ্জয় রানা সাহেবকে? দিয়া গভীর শ্বাস নিলেন আর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি যেই হই, আমি এই দেশের একজন নাগরিক। আমি জানতে চাই কোন আইন আপনাদের এই অধিকার দিয়েছে যে আপনারা কারোর পরিশ্রম এভাবে নষ্ট করবেন? গরিব মানুষের ওপর এই অত্যাচার, এটা যদি জুলুম না হয় তাহলে আর কি? জুলুম। এই কথা শুনেই সঞ্জয় রানা ক্ষোভে ফেটে পড়ল। সে ভিড়ের সামনে চিৎকার করে উঠল, দাঁড়া, তোকে এখনই আইন শেখাচ্ছি। পরের মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই সে দিয়ার গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। শব্দটা এত জোরে ছিল যে এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। দিয়ার গালে 5টা আঙুলের লাল দাগ স্পষ্ট হয়ে উঠল। চারদিকের ভিড় হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না একজন পুলিশ খোলা বাজারে প্রকাশ্যে একজন মহিলার গায়ে হাত তুলেছে। রামু কাকা তো যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশদের তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না। তারা জোরে জোরে হাসতে লাগল। বড় আইন শেখাতে এসেছিল। ইন্সপেক্টর সঞ্জয় রানা নিজের হাত ঝাড়তে ঝাড়তে বলল, এবার বুঝেছিস পুলিশের সঙ্গে মুখ লাগানোর ফল কি হয়? দিয়া নিজের গাল ছুঁয়ে দেখলেন,
ব্যথার থেকেও অপমানটা বেশি তীব্র লাগছিল, কিন্তু তার ভেতরের রাগ এখন আগুনে পরিণত হয়েছে। ঠিক তখনই এক সিপাহী এগিয়ে এসে দিয়ার কবজি চেপে ধরল। স্যার, একে থানায় নিয়ে চলি? রানা গর্জে উঠল। হ্যাঁ, নিয়ে চলো। ওখানেই এর সব দিমাগ বের করে দেব। ভিড় তখনও নীরব। ইন্সপেক্টরের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারও নেই। প্রতিটা চোখে পুলিশের ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। দিয়া বুঝতে পারলেন পরিস্থিতি এখন গুরুতর। মনে হলো নিজের আসল পরিচয়টা জানিয়ে দেন। শুধু একটা ফোন করলেই হবে, আর এরা চারজনই তার পায়ের কাছে পড়ে থাকবে। কিন্তু তারপরই তিনি ভাবলেন, আমি যদি এখন বলে দেই যে আমি আইপিএস, তাহলে এরা ভয়ে কাঁপতে কাঁপতে আমার পেছনেই ঘুরবে। কিন্তু সেই সাধারণ মহিলার কি হবে যার কাছে আইপিএসের কোনো ট্যাগ নেই? মনে মনে দিয়া সিদ্ধান্ত নিলেন, আমি এখনই আমার পরিচয় বলবো না। আমি দেখতে চাই এই সিস্টেমটা একজন সাধারণ অসহায় নারীর সঙ্গে কতটা নিচে নামতে পারে। তিনি চুপ করে রইলেন। পুলিশরা তাকে ধাক্কা দিতে দিতে গাড়িতে তুলল, আর গাড়ি থানার দিকে রওনা দিল। দিয়া নীরবে বসে রইলেন, মুখ শান্ত, কিন্তু চোখের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। পুরো রাস্তা জুড়ে পুলিশরা অশ্লীল ঠাট্টা করতে লাগল। আরে, এই মেয়েটা তো বেশ চালাক দেখছি, নিশ্চয়ই বড়লোক ঘরের। আরে না রে, বড় ঘরের হলে ভিখারিদের মতো ফুচকা খেত, নিশ্চয়ই কারো সঙ্গে পালিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, থানায় যেতে দে, সব দেমাগ বের করে দেব। দিয়া সব শুনছিলেন, কিন্তু একটা কথাও বললেন না। প্রতিটা মুখ, প্রতিটা নাম, সব তিনি নিজের মনে গেঁথে নিচ্ছিলেন। থানায় পৌঁছাতেই তাকে প্রায় টেনে হিঁচড়ে নামানো হলো। ইন্সপেক্টর রানা চেঁচিয়ে উঠল, একে লকআপে ঢুকাও। একজন মহিলা কনস্টেবল তাকে ধরে নারীদের লকআপে ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে লোহার দরজা বন্ধ করে দিল। লকআপের ভেতরের পরিবেশটা নরকের চেয়ে কম কিছু নয়। দমবন্ধ করা ঘর, কোনায় কোনায় নোংরা, দুর্গন্ধযুক্ত কম্বল একপাশে ছুঁড়ে ফেলা। সেখানে আগেই আরও দুজন মহিলা ছিল। একজনের নাম লক্ষ্মী, আরেকজন 20 বছরের মেয়ে দীপা। লক্ষ্মী ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, বোন, তোকে কেন ধরেছে? দিয়া হালকা হাসি দিয়ে বললেন, আমি শুধু একজন গরিবকে সাহায্য করার ভুল করে ফেলেছি। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলল। গরিব, এই দেশে গরিবদের কোনো জায়গা নেই বোন। আইন শুধু ধনীদের জন্য। তোর কাছে যদি টাকা না থাকে বা পরিচয় না থাকে, তবে এরা তোকে খুব অত্যাচার করবে। অন্য মেয়েটি দীপা কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি শুধু নিজের পছন্দের ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার নিজের বাড়ির লোকেরাই পুলিশ দিয়ে আমাকে ধরিয়েছে। সকাল থেকে এরা আমাকে মারছে, বলছে স্বীকার কর তুই চুরি করেছিস। দেয়া হৃদয় কেঁপে উঠল। এটাই ছিল বাস্তব সত্য, সেই সিস্টেম যার তিনি নিজেই একজন অফিসার। কিছুক্ষণ পর ইন্সপেক্টর সঞ্জয় রানা পান চিবোতে চিবোতে লকআপের সামনে এলো। লোহার শিকের ফাঁক দিয়ে তাকিয়ে বলল, কি হলো সমাজ সংস্কারক ম্যাডামজি, আমাদের সরকারি অতিথিশালা কেমন লাগলো? দিয়া চোখে চোখ রেখে বললেন, ইন্সপেক্টর, তুমি ভালো কাজ করনি, তুমি নিজের ইউনিফর্মের অপমান করেছ। রানা হেসে থুথু ফেলতে ফেলতে বলল, ইউনিফর্মের পার্ট আমাকে দিও না, চুপচাপ এই কাগজে সই কর। এখানে লেখা আছে তুই সরকারি কাজে পানহা দিয়েছিস আর নেশায় হাঙ্গামা করেছিস। দিয়া বললেন, আমি কোনো মিথ্যে কাগজে সই করব না, আমি কোনো ভুল করিনি। রানা চেঁচিয়ে উঠল, করবি না? ঠিক আছে, তখন এই মশারাই তোকে বুদ্ধি শেখাবে, নাকি আমাদের কাছে আরেকটা উপায়ও আছে? বল, কোনটা চাই? দিয়া বুঝে গেল ওর ইঙ্গিত কোথায়। তিনি কঠোর গলায় বললেন, নিজের সীমার মধ্যে থাকো ইন্সপেক্টর, আমি সই করব না। সঞ্জয় রানা গর্জে উঠল, ঠিক আছে রনক, একে ভেতরে নিয়ে যাও, বোঝাও পুলিশের কথা না মানার পরিণাম কি হয়। দুজন সিপাহী ভেতরে ঢুকল। চল, বাইরে বেরো, দিয়া বললেন। আমি নির্দোষ। একজন সিপাহী তার চুল ধরে টান দিল। সাহেব ডাকছেন। দিয়া যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, আমাকে ছাড়ো, এটা ভুল। সিপাহী ঠাট্টা করে হেসে বলল, বড় এসেছে ন্যায়ের দেবী, এখানে আমাদের আইন চলে। তারা দিয়াকে টেনে হিচড়ে এক অন্ধকার ঘরে ছুঁড়ে ফেলে দিল। তিনি পড়ে গেলেন। স্যুটের আঁচল খুলে গেল। ইন্সপেক্টর সঞ্জয় রানা হাতে কাঠের লাঠি নিয়ে ভেতরে ঢুকল। এবার বল, সই করবি না এই লাঠি তোর সব সমাজসেবা বের করে দেবে? দিয়া চোখে আগুন নিয়ে বললেন, মারো আমাকে, কিন্তু মনে রেখো প্রতিটা আঘাতের হিসাব তোমাকে দিতে হবে। রানা হেসে বলল, কে নেবে আমাদের থেকে হিসাব? তারপর সঞ্জয় দিয়াকে আবার লকআপে ঢুকিয়ে দিল, কিন্তু এবার তার সংকল্প আরও শক্ত হয়ে গেছে। আধরাতে তাকে দুটো বাসি রুটি আর পানির মতো পাতলা ডাল দেওয়া হলো। দুর্গন্ধযুক্ত কম্বল, মশার কামড় আর নারীদের ফুপিয়ে কান্নার মধ্যে তিনি ঘুমোতে পারলেন না। ভাবতে থাকেন, এই রাতটা আমার জন্য শিক্ষা,
এটাই আমার কাজের আসল পরীক্ষা। সকালের আলো জানালা দিয়ে ঢুকতেই দিয়ার গালে চড়ের দাগটা নীলচে হয়ে উঠেছিল। ঠিক তখনই ইন্সপেক্টর সঞ্জয় রানা আবার এলো। আরে, আজ তোর ভাগ্য ভালো, চল তোর জামিন হয়ে গেছে। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমার জামিন কে করালো? রানা হেসে বলল, কোনো সাংবাদিক। কাল রাতের কাণ্ডটা হয়তো কেউ তাকে জানিয়েছে। তোদের মতো লোক বাঁচাতে কোনো না কোনো বোকা এসে পড়েই। চল এখান থেকে বেরো। দিয়াকে লকআপ থেকে বের করা হলো। বাইরে থানার ওয়েটিং এরিয়াতে ক্যামেরা হাতে এক তরুণী দাঁড়িয়েছিল। সে সম্ভবত কোনো লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার। তার নাম সোনাম। সোনাম হয়তো রামু কাকার কাছ থেকে বা ভিড়ের কারো থেকে খবর পেয়েছিল। দিয়াকে দেখা মাত্র সে ক্যামেরা অন করে দিল। ম্যাডাম, আপনার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে? সোনাম প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল রৌনক সিং তাকে ধাক্কা দিয়ে বলল, ক্যামেরা বন্ধ কর আর এখান থেকে ভাগ। এটা পুলিশ স্টেশন, নিউজ রুম নয়। ইন্সপেক্টর সঞ্জয় রানাও বাইরে এসে চেঁচিয়ে উঠল, চল বেরিয়ে যা, জামিন তো পেয়েছিস তাই না? এখন আর নাটক করিস না। দিয়া সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি থানার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। একটু দূরে সেই বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে হাত জোর করে মিনতি করছিল, স্যার আমার ছেলেটাকে ছেড়ে দিন, ও নির্দোষ। কিন্তু সেখানে বসে থাকা দারোগা তাকে ধমক দিচ্ছিল, এখান থেকে ভাগ বুড়ি, নইলে তোকে তোর নাতির সঙ্গে ভেতরে ঢুকিয়ে দেব। এই দৃশ্য দেখে দিয়ার শহের বাঁধ ভেঙে গেল। এবার অনেক হয়েছে। ইন্সপেক্টর সঞ্জয় রানা দিয়াকে ঘুরে তাকিয়ে বলল, কিসের জন্য দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা এখান থেকে। দিয়া গভীর শ্বাস নিলেন। ধীরে ধীরে তিনি ইন্সপেক্টর সঞ্জয় রানার দিকে ঘুরলেন। তার কণ্ঠস্বর ঠান্ডা, শান্ত, কিন্তু পাথরের মতো কঠিন। ইন্সপেক্টর সঞ্জয় রানা, যে রানা এতক্ষণ দফা হয়ে যা বলতে যাচ্ছিল, সে এক মুহূর্তের জন্য থমকে গেল। এ আমার পুরো নাম কিভাবে জানে? দিয়া এবার কনস্টেবল রৌনক সিংয়ের দিকে তাকালেন। তারপর দৃষ্টি গেল বাকি দুজনের দিকে, কনস্টেবল ভার্মা আর কনস্টেবল শিন্ডে। এবার চারজনেরই মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সোনমও হতভম্ব, এসব কি হচ্ছে? ঠিক তখনই দিয়া নিজের স্যুটের ভেতর থেকে একটি ছোট সাদামাটা মোবাইল ফোন বের করলেন। সেটি ছিল তার ব্যক্তিগত আনঅফিসিয়াল ফোন। পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝে গেল তিনি কাউকে ফোন করতে যাচ্ছেন। ইন্সপেক্টর সঞ্জয় রানা চিৎকার করে উঠল, আরে ওর ফোনটা কেড়ে নে। কনস্টেবল রৌনক সিং এগোতেই দিয়া আঙুল তুলে তাকে থামিয়ে দিলেন। তার কণ্ঠে এবার সেই কর্তৃত্ব যা কোনো সাধারণ নারীর হতে পারে না। নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। রৌনক সিংয়ের পা সেখানেই জমে গেল। দিয়া একটি নম্বর ডায়াল করলেন। ফোনটা স্পিকারে ছিল। রিং বেজে উঠল। তিনি কমিশনার অফিসে কল করছিলেন। ইন্সপেক্টর সঞ্জয় রানা আর রৌনক সিংয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। দিয়া শান্ত কণ্ঠে বললেন, কমিশনার সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিন। বলুন আইপিএস দিয়া কুমারী লাইনে আছেন। রিসেপশনিস্টের কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল। জি ম্যাডাম, 1 মিনিট। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনে একটি ভারী গলা শোনা গেল। দিয়াজি, সব ঠিক তো? আপনি এই নম্বরে ফোন করলেন? দিয়ার চোখ এখনও সঞ্জয় রানার দিকে স্থির ছিল, যে ঘামে ভিজে কাঁপছিল। না স্যার, সব ঠিক নেই। এই মুহূর্তে আমি হরিপুরা পুলিশ স্টেশনে আছি। আমি এখানে মেহমান ছিলাম। সারা রাত আপনার লকআপে কাটিয়েছি। ফোনের ওপাশে নিস্তব্ধতা নেমে এলো। কমিশনার যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আপনি লকআপে ছিলেন? ম্যাডাম, আপনি মজা করছেন তো? দিয়া ঠান্ডা স্বরে বললেন, ইন্সপেক্টর সঞ্জয়কে জিজ্ঞেস করুন স্যার। কাল রাতে তিনি আমার গায়েও হাত তুলেছেন। আমাকে হাতকড়া পরিয়ে এখানে আনা হয়েছিল। আমি চাই আপনি অবিলম্বে ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম নিয়ে এখানে আসুন। আর হ্যাঁ, এসএসপি সাহেবকেও সঙ্গে নিয়ে আসবেন। এখানে সিস্টেমে খুব বেশি নোংরামি জমে গেছে, পরিষ্কার করা দরকার। জি ম্যাডাম, আমি মাত্র 5 মিনিটে পৌঁছাচ্ছি। কমিশনারের কাঁপা গলা শোনা গেল, আর ফোন কেটে গেল। এবার পুরো পুলিশ স্টেশনে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর সঞ্জয় রানার মুখ সাদা হয়ে গেছে, হাত পা কাঁপছে। তোতলাতে তোতলাতে সে বলল, ম্যাডাম, আপনি কে? দিয়া কুমারী নিজের এলোমেলো চুল এক ঝটকায় গুছিয়ে নিলেন। 2 পা এগিয়ে এসে সঞ্জয় রানার চোখে চোখ রেখে বললেন, আমি দিয়া কুমারী, এই জেলার আইপিএস অফিসার। এই দুটো শব্দ শুধু পরিচয় ছিল না। সঞ্জয় রানা আর তার সঙ্গীদের জন্য সেটা ছিল মৃত্যুদণ্ডের হুকুম। সঞ্জয় রানার হাত থেকে লাঠিটা খসে পড়ে মাটিতে পড়ল। কনস্টেবল রৌনক সিং যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সোনমের ক্যামেরা এখনও অন ছিল। তার মাথা ঘুরে যাচ্ছিল। জেলার আইপিএস অফিসার ছদ্মবেশে এসেছিলেন, আর পুলিশই তাকে মারধর করেছে। এ তো শতাব্দীর সবচেয়ে বড় খবর। সঞ্জয় রানার জিহ্বা জড়িয়ে যাচ্ছিল। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমরা জানতাম না। সে কথা আর শেষ করতে পারল না। সে প্রায় হাঁটু গেড়ে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই দিয়ার কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। দাঁড়িয়ে থাকো ইন্সপেক্টর। তার কণ্ঠে এমন দৃঢ় কর্তৃত্ব ছিল যে সঞ্জয় রানা সেখানেই জমে গেল। ঠিক 5 মিনিট পর
থানার বাইরে সাইরেনের গর্জনে গোটা এলাকা কেঁপে উঠল। এক দুটি নয়, প্রায় আধ ডজন গাড়ি বিকট শব্দে ব্রেক কষে থামল। গাড়ি থেকে নামলেন একের পর এক বড় পুলিশ অফিসার। সবার সামনে নিজে এসপি সাহেব, তার পেছনে এসএসপি এবং আরও বহু সিনিয়র অফিসার। সবাই প্রায় দৌড়ে থানার ভেতরে ঢুকে পড়লেন। ভেতরের দৃশ্য দেখে সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জেলার আইপিএস অফিসার দিয়া কুমারী দাঁড়িয়ে আছেন একেবারে সাধারণ একটি শাড়িতে। তার গালে চড়ের নীলচে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। শাড়িতে ধুলো লেগে আছে, চুল এলোমেলো। এসপি সাহেব দিয়াকে দেখা মাত্র সজোরে স্যালিউট করলেন। ম্যাডাম, এটা কি হলো? তার পেছনে দাঁড়ানো এসএসপি আর বাকি অফিসাররাও সঙ্গে সঙ্গে স্যালিউট করলেন। থানার স্টাফরা, যারা এতক্ষণ নীরবে তামাশা দেখছিল, ভয়ে সোজা হয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে গেল। যে ইন্সপেক্টর সঞ্জয় রানা গতরাতে একজন আইপিএস অফিসারকে চড় মেরেছিল, সে এখন থরথর করে কাঁপছে। দিয়া এসপির দিকে তাকিয়ে বললেন, কমিশনার সাহেব, গতরাতে আমি নিজের চোখে দেখেছি আপনাদের পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করে। তিনি রামু কাকার ঠেলার পুরো ঘটনাটা বললেন। তারপর দৃঢ় কণ্ঠে যোগ করলেন, আর যখন আমি তাদের থামাতে গিয়েছিলাম, তখন আপনার এই বাহাদুর ইন্সপেক্টর শুধু এই কারণে আমার গায়ে হাত তুলেছে কারণ আমি একজন গরিব মানুষের পক্ষে কথা বলেছিলাম। এসপির মুখ রাগ আর লজ্জায় লাল হয়ে উঠল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সঞ্জয় রানার দিকে তাকালেন। ততক্ষণে সঞ্জয় রানা মাটিতে হাঁটু গেলে পড়ে গেছে। দু হাত জোড় করে কাঁদতে কাঁদতে মিনতি করছে। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমার বাচ্চাদের দোহাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। দিয়ার চোখে আগুন জ্বলছিল। এটাই তো আসল সমস্যা, তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন। তুমি আমাকে মারোনি কারণ আমি কোনো অপরাধ করেছিলাম। তুমি আমাকে মেরেছ কারণ আমি একজন সাধারণ নারী বলে মনে হয়েছিল। যদি আমি আইপিএসের ইউনিফর্মে থাকতাম, তাহলে কি গতরাতে তুমি আমাকে ওই ঘরে মারতে? কি তুমি আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে লকআপে ঢোকাতে? বলো সঞ্জয় রানা। সঞ্জয়ের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু একটাই কথা বারবার বলতে লাগল, মাফ করে দিন ম্যাডাম, মাফ করে দিন। দিয়া এবার লকআপে বন্দি লক্ষ্মী আর দীপার দিকে ইশারা করলেন। কমিশনার সাহেব, ওই নারীদের কি হবে? তাদের কি কোনো অধিকার নেই? আপনার নাকের ডগায় এই পুরো থানা জুলুমের আড্ডায় পরিণত হয়েছে। সোনাম সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল। পুরো ঘটনাটা লাইভ সম্প্রচার হচ্ছিল। দিয়া কঠোর স্বরে নির্দেশ দিলেন, কমিশনার সাহেব, ইন্সপেক্টর সঞ্জয় রানা, কনস্টেবল রৌনাথ সিং এবং গতরাতে ডিউটিতে থাকা বাকি 2 সিপাহীকে আমি অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিচ্ছি। আর শুধু বরখাস্ত নয়, এদের সবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। আমার গায়ে হাত তোলার জন্য, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, একজন নারীকে সারা রাত বেআইনিভাবে আটক রেখে ভয় দেখানোর জন্য। আর হ্যাঁ, রামু কাকার ঠেলার যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণও এদেরই বেতন থেকে আদায় করা হবে। সঞ্জয় রানা মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল। ম্যাডাম, আমি সর্বনাশ হয়ে যাব। আমার মা অসুস্থ, আমার স্ত্রীর কি হবে? দিয়া ঠান্ডা স্বরে বললেন, যখন তুমি সেই গরিব রামু কাকার ঠেলায় লাথি মেরেছিলে, তখন কি তার অসুস্থ মায়ের কথা মনে পড়েছিল? তার না খাওয়া শিশুদের কথা ভেবেছিলে? আর যখন তুমি আমার গালে চড় মেরেছিলে, তখন কি তোমার নিজের স্ত্রীর সম্মানের কথা মনে পড়েছিল? পুরো পুলিশ স্টেশনে গভীর নীরবতা নেমে এলো। আজ প্রথমবার আইন তার আসল শক্তি দেখিয়েছিল। দিয়া কুমারী এএসপিকে নির্দেশ দিলেন, সবার আগে লক্ষ্মী আর দীপাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ওদের ফাইল আমার অফিসে পাঠানো হবে। ওরা যেন ন্যায় পায়, সেটা আমি নিজে দেখব। এরপর দিয়া ধীরে ধীরে থানার বাইরে বেরিয়ে এলেন। বাইরে ততক্ষণে মিডিয়ার একাধিক গাড়ি আর অসংখ্য সাধারণ মানুষের ভিড় জমে গেছে। রামু কাকাও সেখানে দাঁড়িয়েছিলেন, চোখ ভরা জল নিয়ে। দিয়া সোজা তার কাছে এগিয়ে গেলেন। রামু কাকা তাকে দেখেই হাত জোড় করতে লাগলেন। দিয়া সঙ্গে সঙ্গে তার হাত ধরে নিলেন। রামু কাকা, ক্ষমা তো আমারই চাওয়া উচিত। আমারই সিস্টেমের লোকেরা আপনার রুজিরুটি কেড়ে নিয়েছে। আমি কথা দিচ্ছি, আপনার ঠেলা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, আর সম্পূর্ণ সম্মানের সঙ্গে আপনাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সরকারি লাইসেন্সও করে দেওয়া হবে। আজ থেকে আর কেউ আপনার কাছে হপ্তা চাইবে না। রামু কাকা কান্নায় ভেঙে পড়লেন। ম্যাডাম, আপনি তো দেবীর মতো, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। দিয়া বললেন, আমি দেবী নই, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তারপর তিনি মিডিয়ার দিকে ঘুরলেন। সোনম মাইকে গিয়ে ধরল,
দিয়া বললেন, আজ যা ঘটেছে সেটা লজ্জাজনক, কিন্তু এটা একটা শুরুও। আমি এই শহরের প্রতিটি নাগরিককে এই আশ্বাস দিতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, না কোনো নেতা, না কোনো অফিসার, আর নাই বা আইনের রক্ষকরা। পুলিশ যদি জনগণের রক্ষক হয়, আমরা তাকে স্যালিউট করব, কিন্তু যদি সে ভক্ষকে পরিণত হয়, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি চাই এই থানার প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরা বসানো হোক এবং প্রতি সপ্তাহে তার ফুটেজ পরীক্ষা করা হোক। কমিশনার মাথা নত করে বললেন, জি মাথাম। এদিকে ইন্সপেক্টর সঞ্জয় রানা আর তার সঙ্গীদের হাত কড়া পরিয়ে পুলিশের জিপে তোলা হচ্ছিল। যে ইউনিফর্মটা এতদিন তাদের অহংকার ছিল, আজ সেই ইউনিফর্মই তাদের অপমানের শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাদের চাকরি, তাদের সম্মান, সবকিছু এক রাতেই শেষ হয়ে গেছে। দিয়া কুমারী নিজের সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি ক্লান্ত ছিলেন, গালে ব্যথা ছিল, কিন্তু হৃদয়ের গভীরে ছিল এক অদ্ভুত শান্তি। আজ তিনি শুধু একজন অফিসার হিসেবে নয়, ন্যায়ের কণ্ঠস্বর হয়ে সিস্টেমের নোংরামি পরিষ্কার করেছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন।